শহরে একের পর এক মেয়েদের লাশ পাওয়া যাচ্ছিল। কেউ তাদের নির্মমভাবে খুন করে অজ্ঞাত এক জায়গায় ফেলে রেখে যাচ্ছিল এবং তাদের শরীরে কিছু চিহ্নও থেকে যাচ্ছিল। সেসব কিছু দেখার পরে পুলিশের মনে হতে থাকে এটা কোনো ভয়ঙ্কর সাইকো সিরিয়াল কিলারের কাজ। আর পুলিশ যেসব প্রমাণ পেয়েছিল সেই সব প্রমাণের ভিত্তিতে তাদের মনে হতে থাকে এই দেশেরই এক উকিল এই সিরিয়াল কিলিংগুলো করছে। পুলিশ তাকে জেরা করে, কিন্তু সত্যিই কি সেই উকিল একজন সিরিয়াল কিলার, নাকি এর পেছনেও লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? সেটাই দেখানো হবে আজকের গল্পে। মুভির শেষটা একেবারে হতবাক করে দেওয়ার মতো, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি ওক্কা পাথারাম পাকারাম। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে আদালতের দৃশ্য দেখানো হয়, যেখানে ডিফেন্স লয়ার রত্নাকর তার বক্তব্য পেশ করছিল, আর তার বিপরীতে ছিল বিপক্ষ লয়ার সিদ্ধার্থ আনন্দ। আনন্দকে দেখা যায় সে কোর্টের ভেতরেই অন্যমনস্ক অবস্থায় ছিল। আসলে আনন্দের জীবনে খুবই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে, যার ফলে সেই শোকে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আর সেই নেশারই প্রভাব এটা। জজ তাকে কয়েকবার বক্তব্য পেশ করতে বললেও আনন্দের সেই দিকে কোনো খেয়ালই ছিল না। সে অন্যমনস্ক হয়ে সেখানেই বসেছিল। এতে রেগে যায় জজ। অন্যদিকে বিপক্ষ দলের লয়ারও আনন্দকে আদালতের সবার সামনে যা ইচ্ছে তাই বলতে শুরু করে, নেশাখোর, জোয়ারি, এইসব কিছু। আর এতে একটা সময় আনন্দ প্রচণ্ড রেগে যায়, আদালতের সবার সামনেই রত্নাকরের গায়ে হাত তুলে বসে। আর এতে জজ প্রচণ্ড রেগে যায়, সাথে সাথেই আনন্দকে শাস্তি দেয়। 6 মাসের জন্য তাকে সাসপেন্ড করা হয়, অর্থাৎ এই 6 মাস সে কোনো কেস হাতে নিতে পারবে না। কিন্তু আনন্দ একজন লয়ার হওয়ার পরেও তার এই অবস্থা কেন? তার আজকের এই পরিণতির পেছনেও একটা গল্প ছিল, সেটাই আমাদের দেখানো হয়। ঘটনা চলে যায় কয়েক বছর আগে, যেখানে আনন্দকে দেখা যায় সে খুবই ভালো একজন লয়ার ছিল, উঠতি লয়ার। অর্থাৎ নতুন হিসেবে সে অনেক প্রশংসা করাচ্ছিল। এছাড়া সে তার কেস জেতার পাশাপাশি সে একজন ভালো মনের মানুষেরও পরিচয় দেয় সবার কাছে। আনন্দ আসলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করত। যেখানে অন্যায় দেখত সেই কেস হাতে নিয়ে সেটার বিরুদ্ধে লড়াই করত এবং সেই অন্যায়কারীদের শাস্তি দিত। তো এমন একটা কেসের ব্যাপারে আমাদের দেখানো হয় যেটা আনন্দ লড়াই করেছিল। সেটা ছিল শঙ্করের বিরুদ্ধে। এই শঙ্কর খুবই ভয়ঙ্কর টাইপের এক রাউডি ছিল। তার কাছে মানুষের জীবন নেওয়াটা আহামরি কোনো কাজ নয়। তার পথে কেউ দাঁড়ালে সে তাকে এক নিমিষেই খুন করে ফেলতে পারে। তো শঙ্কর একটি বাচ্চাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সেই বাচ্চার বাবা মা যখন আদালতে এই বিষয়ে কেস করে, সেই কেসটা হাতে নেয় আনন্দ। অন্যদিকে শঙ্করের পক্ষে লয়ার ছিল রত্নাকর। অর্থাৎ রত্নাকর এবং আনন্দের প্রফেশনাল লড়াইটা অনেক আগের। আর এই জন্য রত্নাকর ইচ্ছে করেই আদালতে সবার সামনে আনন্দকে ইচ্ছে করে অপমান করেছে, আর এতে করে আনন্দ রেগে গিয়েছে। তো সেই কেসে শঙ্করের বিরুদ্ধে সব ধরনের প্রমাণ উপস্থিত করে আনন্দ। আর যাতে প্রমাণিত হয় শঙ্করই সেই বাচ্চাটিকে শারীরিকভাবে নির্যাতন করেছিল, যাতে করে বাচ্চাটি মানসিকভাবে ভেঙে পড়েছে। আর এই নিকৃষ্ট কাজের জন্য শঙ্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এতে রত্নাকর আনন্দের কাছে কেসটা হেরে যায়, আর সেই থেকেই রত্নাকর আনন্দের ওপরে রেগেছিল। অন্যদিকে শাস্তি পেয়ে প্রচণ্ড রেগেছিল শঙ্কর। পুলিশ যখন আদালত থেকে শঙ্করকে নিয়ে যাচ্ছিল, তখন সে প্রচণ্ড রেগে গিয়ে আনন্দকে বলে, আমি জেল থেকে বের হওয়ার পর তোমার জীবন ধ্বংস করে দেব। আমি তিলে তিলে তোর জীবনটা শেষ করে দেব। তুই তাকিয়ে তাকে শুধু দেখবি, কিছুই করতে পারবি না। কিন্তু এই বিষয়টাকে একেবারেই হালকাভাবে নেয় আনন্দ। সে তার ক্যারিয়ার এবং জীবনে সামনে এগিয়ে যেতে শুরু করে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। আনন্দ একদিন একটি বৃদ্ধাশ্রমে যায় তার এক ক্লায়েন্টের বাবা মার সাথে দেখা করতে এবং সেখানে যেয়ে তাদের কাছ থেকে প্রপার্টি পেপার সাইন করানোর জন্য। কিন্তু সেখানে হঠাৎ করে আনন্দের একটি মেয়ের উপরে চোখ পড়ে, আর সে তাকে প্রথম দেখাতেই আনন্দের ভালো লেগে যায়। সীতা সেখানে চলে আসে, আনন্দের সাথে কথা বলতে থাকে আর বলে, আপনি কেমন লয়ার? ওনাদের সন্তান ওনাদের বৃদ্ধ বয়সে এখানে রেখে গেছে, যে সময়টাতে তাদের সন্তানের তাদের পাশে থাকার কথা ছিল। সেই সন্তান তার দায়িত্ব পালন না করে, দায়িত্ব অবহেলায় করে এখানে তাদের ফেলে গেছে। আর এখন যখন তার বিজনেসের লস হয়ে গেছে, প্রপার্টির দরকার হয়েছে, তখন আপনাকে পাঠিয়েছে সে প্রপার্টির কাগজ সাইন করিয়ে নেওয়ার জন্য। আর সীতার এই কথাগুলো আনন্দের অনেক ভালো লাগে। এমনিতেই তো প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল, আর সে তার ভেতরে থাকা এই ভালো মানুষটাকেও আনন্দ আরও বেশি ভালোবেসে ফেলে। সীতার সব কথা শোনার পরে আনন্দ বলতে থাকে, আসলে আমি দুঃখিত, আমি জানতাম না এই বিষয়টা। তার ছেলে শুধু আমাকে প্রপার্টি পেপার দিতে বলেছে আর সাইন করিয়ে নিতে বলেছে, আর আমিও আমার ডিউটি পালন করার জন্য এখানে চলে এসেছি। আমিও তার ছেলের সাথে কথা বলবো, তাকে বোঝাবো সে যেন তার বাবা মাকে বাড়িতে নিয়ে যায় দেখাশোনা করে এবং তাদের দায়িত্ব নেয়।
আর যতদিন না পর্যন্ত তাদের বাবা মা তার নামে সেই সম্পত্তি লিখে দেবে ততদিন পর্যন্ত এটা এভাবেই থাকবে। আর সে যদি তার বাবা মার দায়িত্ব নিতে অস্বীকৃতি করে তাহলে এর পরিণাম ভালো হবে না। সব কথা শোনার পরে সীতা তার ভুল বুঝতে পারে। সীতা আনন্দকে বলে, আসলে আপনার সাথে এইভাবে কথা বলার জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি আপনি একজন ভালো মনের মানুষ। আনন্দ সেদিনের মতো সেখান থেকে চলে আসলেও যেহেতু সে সীতাকে ভালোবাসত, নানান বাহানায় সে সীতার সাথে দেখা করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল সীতা মাঝে মধ্যেই এই বৃদ্ধাশ্রমে যাতায়াত করে। আর এভাবে ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে, দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর একটা সময় দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে। আর তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন পরেই তারা দুজনে বিয়ে করে নেয়। আনন্দের পরিবারে আনন্দের বাবা মা ছিল না, তারা আগেই মারা গেছে। আনন্দ তার ছোট বোন অনুর সাথে থাকত। অন্যদিকে আনন্দের চাচা চাচি আনন্দের প্যারেন্টস হিসেবে অর্থাৎ গার্ডিয়ান হিসেবে কাজ করত, মাঝে মধ্যে তাদের দেখাশোনা করত। কিন্তু বিয়ের পরে আনন্দের জীবনে কি ঘটেছিল সেটা দেখানো হয় না। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। নেশায় বুঁদ হওয়া আনন্দ একটি নাইট ক্লাবে চলে আসে আর সেখানেই মদ খেতে থাকে। আর সেখানেই তার সাথে দিব্যা নামের একটি মেয়ের পরিচয় হয়। দিব্যা অনেক বেশি নেশা করে ফেলেছিল আর তার হোস্টেল থেকে নাইট ক্লাবটা একটু দূরে। আর এই জন্য আনন্দ বুঝতে পারে দিব্যা এই সময় একা গেলে তার বিপদ হতে পারে। তাই আনন্দ ওই সময়টাতেও নেশার মধ্যেও দিব্যাকে সাহায্য করার জন্য তাকে তার হোস্টেলের বাইরে নামিয়ে দেয়। আনন্দ সেখান থেকে চলে যায়, কিন্তু আনন্দ চলে যাওয়ার পরেই দিব্যা বুঝতে পারে তার পেছনে হয়তোবা কেউ এসেছে। তার একটু হুঁশ হয়, কারণ সে অনেকটাই নেশার মধ্যে ছিল। কিন্তু পেছনে ফিরে তাকানোর পরেও সেই লোকটাকে দেখার পরে কোনো রিয়াকশনই করতে পারে না দিব্যা, নেশার কারণে। আর সেই লোকটা মাথায় আঘাত করে দিব্যার। পরদিনই দেখা যায় দিব্যার হোস্টেল থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি জায়গায় দিব্যার লাশ পাওয়া যায়। তাড়াতাড়ি তার ডেড বডিটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দেখা যায় এই কেসটার দায়িত্ব দেওয়া হয় এসিপি রাঘব এবং তার অ্যাসিস্ট্যান্ট কবিতাকে। এসিপি রাঘব নিজেকে মিডিয়ার সামনে তুলে ধরতে একটু বেশিই পছন্দ করত, তাই ঘটনাস্থলে এসে লাশ দেখার পরিবর্তে সে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিতে লেগে যায়। অন্যদিকে কবিতা দিব্যার লাশটা ভালো করে দেখে। কবিতা দিব্যার লাশের পাশে মুখের কাছে একটা ছোট্ট পাথর দেখতে পায়, যেখানে অনেক রক্তাক্ত চুল লেগেছিল। কবিতা বুঝতে পারে হয়তোবা এখান থেকে খুনির কোনো ট্রেস পাওয়া যেতে পারে। সে সেটা ফরেন্সিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে ডেড বডির হাতের অংশে কেটে সি এর মতো একটা অক্ষর লেখা ছিল। হয়তোবা এটা কোনো প্রতীক, কিন্তু সেটা কি সেটা কবিতা বুঝতে পারে না। এই পুরো বিষয়টা রাঘবকে খুলে বলে কবিতা, কিন্তু রাঘবের কথা শুনে বোঝা যাচ্ছিল যে রাঘব শুধুমাত্র কবিতাকে হিংসে করত। তার কাজে সে প্রচণ্ড হিংসে করত। সে তাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করত, এটা বলে যে তোমাকে এসব করতে হবে না, আমি তোমার সিনিয়র, কোনটা কিভাবে করতে হবে সেটা আমি বুঝবো। রাঘব কবিতাকে সবসময় বলতো, আমি তোমার সিনিয়র, তুমি সবসময় আমাকে সেলুট দিয়ে চলবে, এটাই তোমার একমাত্র কাজ। কিন্তু কবিতাও সেসব কথা এড়িয়ে চলে সে শুধুমাত্র নিজের কাজই করত। এরপরে আনন্দকে দেখা যায় যে একটি অ্যান্টিক শপে আসে এবং জোসেফ নামের একজন লোকের সাথে দেখা করে। আর এই জোসেফই এই নেশার মধ্যে ডুবিয়ে দিয়েছিল, কারণ সে তার অতীতকে ভোলার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। সেই অতীতকে ভুলে থাকার জন্যই জোসেফ তাকে নেশা করতে শিখিয়েছে, যাতে নেশার মাঝে সে তার অতীতকে ভুলে থাকতে পারে। সিদ্ধার্থ সেখানে আসে এবং জোসেফকে জিজ্ঞেস করে সেই মূর্তিটি কি এসেছে। জোসেফ তাকে ছোট্ট একটি মূর্তি দেয়, কিন্তু জোসেফ আনন্দকে এই মূর্তি দেওয়ার জন্য তার কাছ থেকে কোনো টাকা নেয় না। আনন্দ সেই মূর্তিটা নিয়ে তার বাসায় চলে আসে আর শুয়ে শুয়ে সেই মূর্তিটার দিকে তাকিয়ে থাকে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে বিয়ের পরে খুব সুখেই দিন কাটছিল আনন্দ এবং সীতার, এবং তারা দুজন একটা সময় জোসেফের সেই অ্যান্টিক শপটাতে আসে। আর সেখানে সীতা আনন্দকে বলেছিল তার একটা কৃষ্ণর মূর্তি লাগবে, কিন্তু অ্যান্টিক শপে তখন কৃষ্ণর মূর্তি ছিল না। জোসেফ তাদের ওয়াদা করেছিল কয়েকদিন পরেই সেই মূর্তি তাকে এনে দেবে। আনন্দ আর সীতা এরপরেই চলে আসে শপিং মলে, যেখানে তারা কিছু শপিং করে। সেখানে আরও কিছু শপিং করার জন্যই ট্রাই করছিল সীতা। অন্যদিকে সেই শপিংগুলো পেমেন্ট করার জন্য কাউন্টারে চলে এসেছিল আনন্দ, কিন্তু সেখান থেকে পেমেন্ট করার পরে সে আর সীতাকে খুঁজে পাচ্ছিল না। আনন্দ চিন্তিত হয়ে পড়ে, পুরো শপিং মল খুঁজে ফেলে, কিন্তু কোথাও সে সীতাকে খুঁজে পাচ্ছিল না। চিন্তিত হয়ে সাথে সাথেই সে সীতাকে কল করে, কিন্তু সীতার কলটা রিসিভ করে অনু, কারণ সীতা তার ফোনটা বাসায় রেখে গিয়েছিল। এতে আনন্দ আরও বেশি চিন্তায় পড়ে যায়। সাথে সাথে থানায় চলে আসে মিসিং কমপ্লেন লেখানোর জন্য। কিন্তু কয়েকদিন কেটে যাবার পরেও সীতাকে তন্ন তন্ন করে খুঁজেও আনন্দ খুঁজে বের করতে পারে না, এমনকি পুলিশও তার কোনো হদিস পায় না। এতে একেবারেই ভেঙে পড়ে আনন্দ। তখনই আনন্দের শঙ্করের কথা মনে পড়ে। সে বলেছিল জেল থেকে বের হওয়ার পরে
শঙ্কর তার জীবনটাকে ধ্বংস করে দেবে। হয়তোবা শঙ্করই সীতাকে কিডন্যাপ করেছে। কিন্তু শঙ্কর তো এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাওয়ার কথা নয়। তখন আনন্দ ভাবতে থাকে শঙ্করের অনেক লোক বাইরে ঘোরাফেরা করছে, হয়তোবা তারাও এটা করতে পারে। জেলখানায় যেয়ে আনন্দ দেখা করে শঙ্করের সাথে। আনন্দ শঙ্করকে বলে, দেখো, যা হওয়ার আমাদের মাঝে হয়েছে, এর সাথে আমার স্ত্রীর কোনো সম্পর্ক নেই। তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও। তুমি ওকে কিডন্যাপ করে রেখেছ, সেটা আমি জানি। এতে প্রচণ্ড রেগে যায় শঙ্কর। সে আনন্দকে মারতে শুরু করে আর বলে, যদি আমি এটা করতে পারতাম আমি অনেক বেশি খুশি হতাম, কিন্তু আমি এটা করতে পারিনি। নয়তোবা তোমার স্ত্রী এবং তোমার ছোট বোন সবাইকে আমি মেরে ফেলতাম। ছোট বোনের কথা শুনে এবং যখন আনন্দ বুঝতে পারে শঙ্কর এটা করেনি, তখন আনন্দ শঙ্করকে প্রচণ্ড মারতে শুরু করে। আনন্দ সেখান থেকে আসার কয়েকদিন পরে আবারও একটা কল আসে পুলিশের কাছ থেকে আনন্দের কাছে, যেখানে একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে। কথাটা শুনেই একেবারে হতবাক হয়ে যায় আনন্দ। সাথে সাথে সেই ডেড বডি শনাক্ত করার জন্য সেখানে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে আনন্দ দেখতে পারে সেই মেয়েটি সীতার লাশ নয়। একে তো সে সীতাকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে সীতার সাথে কি হয়েছে সেটাও সে জানে না। এই বিষয়টা তাকে একেবারে ভেতর থেকে ভেঙে দেয়। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। এরপরেই দেখা যায় আনন্দের সেই চাচা চাচি আনন্দের সাথে কথা বলে আর বলে, আমরা একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। তুমি যদি পারমিশন দাও তাহলে আমরা অনুর বিয়েটা দিয়ে দিতে পারি। আনন্দ বলে, আমি কখন না করলাম? ছেলে যদি ভালো হয়, আপনাদের যদি ভালো লাগে, তাহলে বিয়েটা দিয়ে দিন। তখনই আমাদের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে আনন্দের এক কাজিন রয়েছে, আর সেই কাজিন আর কেউ নয়, কবিতা। কবিতা যেহেতু পুলিশ, তাই সে সবসময় সীতার কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে, যে সীতার সাথে আসলে সেদিন কি হয়েছিল। এদিকে কবিতা এবং রাঘবকে পোস্টমর্টম ডক্টর ডাকে, কারণ দিব্যার পোস্টমর্টমটা হয়ে গিয়েছিল। সেই ডক্টর তাদের বলে, দিব্যাকে রাতের 1টা থেকে 1:30টার মধ্যে খুন করা হয়েছে। আর খুনি খুবই সাইকো একজন লোক ছিল, কারণ খুনি দিব্যার প্রাইভেট পার্টে বিষাক্ত এক পোকা ছেড়ে দিয়েছিল, যেটার কামড়েই দিব্যা মারা গেছে। এছাড়া এর আগে খুনি দিব্যার সাথে রেপ করেছে। আর সেটার সিমন থেকে আমরা জানতে পেরেছি খুনির রক্তের গ্রুপ এবি নেগেটিভ। সব ইনফরমেশন পাওয়ার পরে রাঘব এবং কবিতা চলে আসে দিব্যার হোস্টেলে। সেখানে তার হোস্টেলের রুমমেটদের সাথে কথা বলে, এছাড়া ওয়ার্ডেন এবং গার্ডের সাথেও কথা বলে। তেমন কোনো ইনফরমেশন পায় না, কিন্তু গার্ডকে জোর দিয়ে বলার পরে সে একটা ইনফরমেশন দেয়। সেটা হচ্ছে দিব্যার দিনেশ নামের একজন বয়ফ্রেন্ড ছিল, আর সে প্রত্যেক রাতে দিনেশের সাথেই নাইট ক্লাবে যেত। আর দিনেশই দিব্যাকে এই নেশাজাতীয় জিনিস খাওয়ার জন্য জোর করেছে এবং অভ্যাস করিয়েছে। প্রত্যেকদিন রাত 1টা বাজে দিনেশই কবিতাকে হোস্টেলের সামনে ছেড়ে দিয়ে যেত। আর এই বিষয়টা যাতে ওয়ার্ডেন জানতে না পারে, তাই সে আমাকে টাকা দিত। পুলিশ সাথে সাথে দিনেশকেও উঠিয়ে নিয়ে আসে, কিন্তু দিনেশ বলতে থাকে দিনেশ আর দিব্যার ব্রেকআপ হয়ে গিয়েছিল। আর এখন দিব্যার নতুন একজন বয়ফ্রেন্ড ছিল, আর রাতের বেলা দিব্যাকে তার নতুন বয়ফ্রেন্ডই নামিয়ে দিত। যেদিন দিব্যা মারা গেছে সেদিন রাতের বেলাও তার সেই নতুন বয়ফ্রেন্ডই তাকে নামিয়ে দেওয়ার জন্য এসেছিল, হয়তোবা সেই তাকে খুন করেছে। এছাড়াও রাঘব এবং কবিতা জানতে পারে দিনেশের রক্তের গ্রুপ ও পজিটিভ, তাই কবিতা বুঝতে পারে হয়তোবা দিনেশ খুনি নয়। এদিকে রাঘব দিব্যার কল ডিটেলস বের করে, যেখানে অনেকগুলো আননোন নাম্বার পাওয়া যায়, সাথে সেখানে সিদ্ধার্থের নাম্বারও পাওয়া যায়। আর তারা আনন্দের রক্তের গ্রুপ চেক করার পরে জানতে পারে আনন্দের রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আর এ থেকেই রাঘব আনন্দকে অ্যারেস্ট করে এবং কোর্টে পেশ করে দেয়। দিব্যার পক্ষ হতে এই কেসটা লড়ছিল রত্নাকর। আনন্দ সিদ্ধান্ত নেয় সে তার কেসটা নিজেই লড়বে। রত্নাকর তার প্রথম প্রমাণ দিনেশকে উপস্থিত করে আদালতে, যে সেই রাতে দেখেছিল আনন্দই দিব্যাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে গিয়েছিল। আনন্দ তখন দিনেশকে প্রশ্ন করে, আপনি দেখেছিলেন যে আমি দিব্যাকে হোস্টেলের বাইরে নামিয়ে দিয়ে গিয়েছি, কিন্তু আমি কি দিব্যাকে খুন করেছি এটা কি আপনি দেখেছেন? দিনেশ বলে না। রত্নাকর এরপরেই তার দ্বিতীয় প্রমাণ পেশ করে, সেটা হচ্ছে পাথরে লেগে থাকা সেই চুল, আর সেই চুলের সাথে আনন্দের চুল ম্যাচ করে যায়। আনন্দ তখন বলতে থাকে সেই রাতের নাইট ক্লাবে দিব্যার সাথে আনন্দের দেখা হয়েছিল, আর সে তার গায়ের উপরে পড়েছিল। হয়তো তখনই আনন্দের চুল দিব্যার গায়ে লেগে গিয়েছিল। এতে করে রত্নাকরের এই প্রমাণটাও নষ্ট হয়ে যায়। রত্নাকরের হাতে শেষ আরও একটি প্রমাণ ছিল, যেটা হচ্ছে দিব্যার সিমন থেকে খুনির রক্তের ট্রেস পাওয়া, সেটা হচ্ছে এবি নেগেটিভ। আর আনন্দের রক্তের গ্রুপও এবি নেগেটিভ। তখন আনন্দ বলতে থাকে, তার মানে যাদের রক্তের গ্রুপ এবি নেগেটিভ তারা সবাই কি খুন করেছে দিব্যাকে? রাঘব বলতে থাকে, এমনটা নয়। যেদিন দিব্যা মারা গেছে সেই দিন রাতের বেলা তুমি দিব্যাকে 2বার কল করেছিলে। আনন্দ বলতে থাকে,
তার মানে যারা দিব্যাকে কল করেছিল তাদের প্রত্যেকেই আপনার ইন্টারোগেশন করা উচিত ছিল, কারণ তারা প্রত্যেকেই খুনি হতে পারে। তাহলে সবাইকে রেখে শুধুমাত্র আমাকে কেন আপনি ইন্টারোগেশন করলেন এবং অ্যারেস্ট করলেন? রাঘবকে আনন্দ বলতে থাকে, আসলে আমার এবং দিব্যার মধ্যে একটা বন্ধুত্ব ছিল। কয়েকদিন আগে আমাদের পরিচয় হয়েছিল, আর সেই সূত্রেই আমি তাকে কল দিয়েছিলাম। সে বাসায় একাই ফিরত, আর গত 3 দিন ধরে আমি তাকে হোস্টেলে নামিয়ে দিয়ে যাচ্ছিলাম। আমার আর দিব্যার মাঝে কিছুই ছিল না। দিব্যাকে কে খুন করেছে, কিভাবে করেছে আমি কিছুই জানি না। বরং পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করেছে তখনই আমি দিব্যার মৃত্যুর খবরটা জানতে পেরেছি। আনান নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা অ্যালিবাইও দেয়। সেটা হচ্ছে, সেই দিন রাতে দিব্যাকে হোস্টেলে নামিয়ে দেওয়ার পরে সে অন্যত্র গাড়ি নিয়ে চলে গিয়েছিল, আর সে জায়গায় একটা জায়গায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য পুলিশ তাকে আটকায়। পুলিশ তার নামে ছোটখাটো একটা ফাইনও করে, আর যেখানে সে ছিল সেই জায়গা থেকে খুনি যে জায়গায় দিব্যাকে নিয়ে মেরেছে সেই জায়গার দূরত্ব 40 মিনিট। আর আমাকে যখন ফাইনটা করা হয় তখন সময় ছিল 1:25 মিনিট। তার মানে সেই সময় পুলিশ আমার গাড়িটা চেক করেছিল। সেখানে যদি আমি দিব্যাকে মেরে লাশটা গাড়িতে রাখতাম তখন অবশ্যই পুলিশ সেটা দেখতে পেত। আর যদি সেটা না হয় তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব নয় ওই জায়গা থেকে 40 কিলোমিটার পথ 10 মিনিটের মধ্যে পাড়ি দিয়ে একটা 30 বা 35 মিনিটে সেই জায়গায় এসে দিব্যাকে খুন করা। জজ সব প্রমাণের ভিত্তিতে আনন্দকে নির্দোষ বলে রায় দেয়, আর এতে করে রাঘব বিপাকে পড়ে যায়। কারণ হুটহাট করে একজনকে খুনের কেসের আসামি হিসেবে তুলে দেওয়াতে রাঘবের সিনিয়র তাকে ডাকে এবং বলে তাকে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হলো। এই কেসটা এখন পুরোপুরি কবিতার, আর কবিতা এই কেসের ব্যাপারে কাউকে রিপোর্টও করতে হবে না, সে তার মতো ইনভেস্টিগেশন করবে। এতে কবিতা অনেকটাই খুশি হয়ে যায়। কিন্তু কবিতাও দিব্যার কেসটা কোনোভাবেই সমাধান করতে পারছিল না। এদিকে দেখা যায় সে উকিল রত্নাকরের বাসায় কেউ একজন আসে, অপরিচিত একজন লোক, এবং সে রত্নাকরের স্ত্রী শ্বেতার সাথে কথা বলতে থাকে। একটা সময় তাকে অজ্ঞান করে অন্য কোথাও নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে লাশটা ফেলে দেয়। কবিতা ক্রাইম সিনে যাওয়ার পরে দেখতে পায় খুনি তাকে একটা ট্রাক দিয়ে মেরে ফেলেছিল। ভালো করে দেখার পরেও কবিতা সেই লাশের পাশে তেমন কোনো প্রমাণই পায় না, সেখানে থাকা ছোট্ট একটা ডিজিটাল ওয়ালেটের উপরে, যে ডিজিটাল ওয়ালেটটা ছিল আনন্দের। এটা দেখার পরে কবিতার সাথে সাথে আনন্দের কাছে চলে আসে আর বলে, প্রথমবার তুমি প্রমাণটা অন্যভাবে পেশ করে বেঁচে গিয়েছ, কিন্তু তুমি আমাকে রাঘব ভেবে ভুল করো না। আমি উপযুক্ত প্রমাণ পেয়েই তারপরে তোমাকে অ্যারেস্ট করব, আর এই খুনের সাথে যদি তোমার এক বিন্দুও সম্পর্ক থাকে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আনন্দ বুঝতে পারে না সেই ডিজিটাল ওয়ালেটটা শ্বেতার লাশের পাশে কিভাবে গেল। একে তো আনন্দ তার স্ত্রী সীতাকে খুঁজে পাচ্ছিল না, সে শোকে সে কাটিয়ে উঠতে পারছিল না, তার উপরে লাশের পাশে একের পর এক প্রমাণ পেশ করে যাচ্ছিল কেউ। তখনই আনন্দ বুঝতে পারে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই আনন্দ না চাওয়া সত্ত্বেও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য নেমে পড়তে হয়। এরপরেই আনন্দ তার এক ডক্টর বন্ধুর সাথে দেখা করে, আর এই ডক্টর বন্ধু আর কেউ নয়, সেই লোকটা যে দিব্যার পোস্টমর্টম করেছিল। আনন্দ দিব্যার কেসটা নিয়ে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। সেখান থেকে সে জানতে পারে দিব্যার বডিতে তারা 3 ধরনের রক্ত স্যাম্পল পেয়েছে। একটা ছিল ও পজিটিভ, যেটা দিব্যার রক্তের গ্রুপ, আর একটা ছিল এবি নেগেটিভ, যেটা সিমন থেকে পাওয়া গেছে, আর সেটা ছিল খুনির রক্তের গ্রুপ। আর একটা ছিল এবি পজিটিভ, কিন্তু এই রক্তের গ্রুপটা কার সেটা জানা যায়নি এখনো। এই বিষয়টা নিয়ে সেই ডক্টর লোকটা তার এক বন্ধুর সাথে কথা বলতে থাকে। সেই লোকটা বলে, মাঝে মধ্যে যাদের রক্তে আরএস ফ্যাক্টর থাকে এবং হরমোনের ইমব্যালেন্স থাকে এই ধরনের একটা গরমিল দেখা যায়, অর্থাৎ সিমেনে সেই রক্তের গ্রুপটা নেগেটিভ দেখায় এবং রিয়েল ব্লাডে সেই রক্তের গ্রুপটা পজিটিভ দেখায়। আনন্দ এই আরএস ফ্যাক্টরটা নিয়ে একটু রিসার্চ করে। সেখান থেকে তারা জানতে পারে এটা হচ্ছে রক্তের এক ধরনের প্রোটিন, আর এটা যদি রক্তে থাকে তাহলে সেটা রক্ত পজিটিভ হয়, আর এটা না থাকলে সেক্ষেত্রে রক্তের গ্রুপকে আমরা নেগেটিভ বলি। এরপরেই আনন্দ এই বিষয়ে আরও ইনভেস্টিগেশন করতে শুরু করে। এরপরে সে কিছু তথ্য পায়, তখনই এই থেকে সে সাহায্য নেয় তার ডক্টর বন্ধু, এবং সে ডিজিপির সাথে দেখা করে সেই ডক্টর বন্ধুর সাহায্যে, যাতে করে সে ইনভেস্টিগেশন করে যেসব তথ্য পেয়েছে সেগুলো সে তাকে দেখাতে পারে। তো সেই ডক্টরের কথা মতো ডিজিপি দেখা করতে আসে কবিতা এবং আনন্দের সাথে। সেখানে আনন্দ তাকে বলে, যেখানে দিব্যার লাশ পাওয়া গিয়েছিল আমি সেখানে গিয়েছিলাম, যেখানে কয়েকটা গহনা, কিছু ঘাস এবং পাথরের ভেতরে সি লেখা লেটার পাওয়া গেছে। এছাড়া সেখানে কয়েকটি নাটবল্টুও পাওয়া গেছে যেটার ভেতরে পিডি লেখা ছিল। এছাড়া সেখানে আমি একটা সাদা পেপারও পাই, আর এই সবকিছু ডেড বডি থেকে একটু দূরত্বে পাওয়া গেছে। আর এই সবকিছু প্রমাণ করে খুনি আসলে তার পরবর্তী খুন কাকে করবে, কোথায় করবে সেটারই একটা হিন্টস আমাদের দিয়ে গিয়েছিল এসবের মাঝে।
সোয়েতার লাশ পেয়েছিলাম আমরা একটা ট্রাক্টরের মধ্যে ধান ক্ষেতের মাঝে, আর ওই জায়গাটাকে পিডিআর বলা হয়। এরপরে সোয়েতার লাশটা যেখানে পাওয়া গেছে সেই জায়গাটাকেও আমি ভালো করে সার্চ করি। সেখানে আমি রং বেরঙের কিছু সুতা দেখতে পাই। এছাড়া সেই ট্রাকের নিচে মোটা কালো সুতা দিয়ে পির মতো কিছু একটা লেখা ছিল। তার মানে বোঝাই যাচ্ছিল এই দুটো খুন একজনই করেছে, আর সে একজন সিরিয়াল কিলার। আর এই সুতো এবং পি লেখাটা দিয়ে সে তার তৃতীয় খুন কোথায় করবে, কাকে করবে, সেটার একটা হিঞ্জ দিয়ে গেছে আমাদের। সোয়েতার খুন হয়েছে 10 দিন হয়ে গেছে। হয়তোবা সেই সাইকো সিরিয়াল কিলার তার তৃতীয় খুন করার জন্য প্ল্যান তৈরি করে ফেলেছে। আসলে এই ধরনের সাইকোদের চ্যালেঞ্জ দিতে এবং চ্যালেঞ্জ নিতে খুব বেশি ভালো লাগে, তাই তারা এটা করেছে। সোয়েতার ডেড বডির আশেপাশে যে ধরনের রং বেরঙের সুতা পাওয়া গেছে সেগুলো কটন মিলে তৈরি করা হয়। আর এই শহরে 40 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত কটন মিল রয়েছে। হয়তোবা সাইকো খুনি তার তৃতীয় মার্ডারটা সেই কটন মিলেই করেছে। আমাদের সেখানে যে সার্চ করা উচিত। অন্যদিকে খুনির আসল ব্লাড গ্রুপ এবি নেগেটিভ নয়, বরং এবি পজিটিভ, যেটা আরএস ফ্যাক্টরের জন্য হয়েছে। অন্যদিকে খুনি যেহেতু এই খুনগুলো করে আমাকে ফাঁসাতে চাইছে, তাই আমি চাই পুলিশ অফিসার কবিতার সাথে আমিও এই কেসটা ইনভেস্টিগেশন করতে। ডিজিপিও পারমিশন দিয়ে দেয়। এরপরেই দেখা যায় কবিতা আর আনন্দ সেই কটন মিলে চলে আসে। আর সেটা ভালো করে সার্চ করতেই কটন মিলের কোনো এক কোনায় একটি মেয়ের ডেড বডি তারা খুঁজে পায়। সেই মেয়েটির ডেড বডির পাশে আই লেখা ছিল। আনন্দ সবগুলো লেটার মেলাতে থাকে। প্রথমে সি, তারপরে পি, এরপরে আই। আনন্দ সেই লেটারগুলো ভালো করে সাজিয়ে সেটাকে আইপিসি হিসেবে দাঁড় করায়, যার একটা অর্থ রয়েছে। এছাড়া সেই লাশের আশেপাশে আনন্দের পুরানো ড্রাইভিং লাইসেন্সটাও পাওয়া যায়। তখন আনন্দ এবং কবিতা নিশ্চিত হয়ে যায় খুনি যে করেই হোক এই খুনগুলোর সাথে আনন্দকে ফাঁসাতে চাইছে। এছাড়া সেই মেয়েটির লাশ সেই কটন মিলের একটি ফ্রিজে পাওয়া গিয়েছিল। কবিতা এবং আনন্দ বুঝতে পারে খুনি প্রথমে সেই মেয়েটিকে ফ্রিজে আটকে দেয় এবং সেই ফ্রিজের ভেতরে কিছু ইঁদুর ছেড়ে দেয়, বন্য ইঁদুর, যেগুলোর আঘাতেই মেয়েটি অনেকটা আহত হয়ে পড়ে এবং ঠান্ডায় একটা সময় মেয়েটি সেখানেই মারা যায়। তারা সেখানে আরও একটা কাগজ পায় যেটার ভিতরে আরবিএম লেখা ছিল, কিন্তু এই আরবিএম এর অর্থটা কি সেটা তারা খুঁজে বের করতে পারে না। আনন্দ আর কবিতা একদিন পার করার পরেও আরবিএম এর অর্থ তারা খুঁজে পায় না। অবশেষে আনন্দ সেটার একটা অর্থ খুঁজে পায়। আসলে আরবিএম এর অর্থ ছিল রানী বার্নার সিমেন্ট্রি। আর সেখানে যাওয়ার পরে কবিতা এবং আনন্দ দেখতে পায় 24 ঘন্টা আগেই খুনি সেই রানী বার্নার সিমেন্ট্রিতে একটি মহিলাকে পুড়িয়ে মেরে ফেলেছিল। সেখানে আসার পরে তেমন কোনো প্রমাণই খুঁজে পায় না আনন্দ এবং কবিতা, শুধুমাত্র একটা পোড়া কাগজ পায় যেটার ভিতরে CFA/T লেখা ছিল। আনন্দ সেই কোডগুলো ডিকোড করতে থাকে। সেই আলফাবেটগুলোর সিরিয়াল নাম্বার অনুযায়ী একটা নাম্বার তারা পায়, সেটা হচ্ছে 361/10। আনন্দ বুঝতে পারে হয়তোবা এটা কোনো কেসের নাম্বার, কারণ যেহেতু সে একজন লয়ার এবং তাকে খুনি এই কেসগুলোর সাথে ফাঁসাতে চাইছে, হয়তোবা তার পুরনো কেসের সাথে এই খুনির কোনো সম্পর্ক রয়েছে, তাই এটা একটা কেসের নাম্বারই হতে পারে। এর আগে আনন্দ আইপিসি নামের আরও একটা কোড পেয়েছিল, তো পুরোটা মিলে একটা কেসের কোড হয়ে যায়। সেই আইপিসি 361/10 এই কোডের কেসটা সাথে সাথে সে কোর্ট থেকে নিয়ে আসে। সেই কেস ফাইলটা পড়তেই আনন্দের মনে পড়ে যায় যেখানে একটি মেয়েকে একজন লোক রেপ করার চেষ্টা করেছিল, আর এই কেসটা আনন্দই লড়েছিল। শুধু আনন্দ এই কেসটা লড়েনি, বরং সে ছোট্ট মেয়েটিকে রেপ করার জন্য অজয়কে আনন্দে হাতে নাতে ধরে ফেলেছিল। তখন আনন্দ বুঝতে পারে এই সবগুলো খুন আসলে অজয়ই করছে। আসলে অজয় জেল থেকে শাস্তি কাটিয়ে ছাড়া পেয়েছে, আর এখন আনন্দের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সে একে একে খুনগুলো করছে এবং আনন্দকে ফাঁসানোর চেষ্টা করছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই এই সাইকো অজয় একের পর এক মেয়েদের মেরে ফেলছে। না জানি ভবিষ্যতে আরো কত মেয়েদের মারবে। এরপরেই আমাদের সেই অজয়ের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অজয় আসলে মানসিক বিকারগ্রস্ত ছিল। সে সবসময় মেয়েদের নগ্ন শৈলের কথা ভাবত। তার ফ্ল্যাটের চারদিকে মেয়েদের নগ্ন ছবি লাগানো ছিল, আর সেই একই অ্যাপার্টমেন্টে আনন্দ থাকত। আনন্দ কোথাও যাওয়ার সময় সেখানে ফ্ল্যাটের সামনেই ছোট্ট একটি মেয়েকে গাড়ি দিয়ে খেলতে দেখে। কিছুক্ষণ পরে যখন সে ফিরে আসে, সে দেখতে পায় মেয়েটির মা কাঁদছে, কারণ সেই ছোট্ট মেয়েটিকে সে খুঁজে পাচ্ছে না। এটা দেখে আনন্দ চারপাশটা ভালো করে দেখে। তখনই দেখে মেয়েটির সেই ছোট্ট গাড়িটি একটা ফ্ল্যাটের সামনেই ছিল, যেটা দিয়ে মেয়েটি কিছুক্ষণ আগেই খেলছে। তখনই আনন্দের সন্দেহ হয়। সেই ফ্ল্যাটে যেয়ে সে কান পাতে, আর ভেতর থেকে মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায় সে।
আনন্দ বুঝতে পারে অজয় নিশ্চয়ই বাচ্চাটিকে চকলেটের লোভ দেখে ফ্ল্যাটে বন্দি করে রেখেছে। তাই কোনোভাবে আনন্দ দরজা ভেঙেই ভেতরে ঢুকে যায়, আর সে দেখতে পায় সেখানে অজয় খালি গায়ে ছিল আর মেয়েটি পাশে বসেই কাঁদছিল। এতে করে আনন্দ সাথে সাথে মেয়েটিকে উদ্ধার করে এবং অজয়কে প্রচণ্ড মারধর করে। মেয়েটির মাও অজয়কে প্রচণ্ড মারধর করে। এরপরে আনন্দ অজয়কে টানতে টানতে থানায় নিয়ে আসে, আর এরপরে কোর্টে অজয়ের বিরুদ্ধে কেস লড়ে তাকে শাস্তি পাইয়ে দেয়। আর এতে করে অজয়ের 10 বছরের জেল হয়েছিল। আর এই ঘটনার 15 বছর হয়ে গেছে, অর্থাৎ অজয় তার শাস্তি কাটিয়ে বের হয়ে গেছে। এছাড়া রানী বার্নার সিমেন্ট্রিতে যে মেয়েটিকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে সেটা আর কেউ নয়, সেই ছোট্ট বাচ্চার মাকে মারা হয়েছে, যার নাম ছিল স্নেহা। এরপরে কটন মিলে যে মেয়েটির লাশ পাওয়া গেছে সেটা আসলে কাবিয়ার, আর সেই কাবিয়াই ছিল ছোট্ট সেই মেয়েটি যার জন্য অজয়ের জেল হয়েছিল। অন্যদিকে দিব্যা আর শ্বেতা এই দুইজনকে সে মেরেছে শুধুমাত্র আনন্দকে ফাঁসানোর জন্য। তখনই আনন্দের হঠাৎ করেই একটা কথা মনে পড়ে, অজয় যদি এত কিছু করতে পারে নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য সেই হয়তোবা সীতাকে কিডন্যাপ করেছে। তাই দেরি না করে সে কবিতাকে নিয়ে অজয়ের বাড়িতে চলে আসে অজয়কে অ্যারেস্ট করার জন্য। কিন্তু সেখানে আসা পরে তারা দুজনেই হতবাক হয়ে যায়, কারণ অজয়ের বাবার মামার কাছ থেকে তারা জানতে পারে অজয় অনেক আগেই মারা গেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে লোকেরা তাকে টিকতে দেয়নি, তাকে নিয়ে প্রচণ্ড বাজে বাজে কথা বলেছে। আর সেই সব কথা সহ্য করতে না পেরে অজয় সুইসাইড করেছে। এদিকে আনন্দের কথা বিশ্বাস করে কবিতা ইতোমধ্যে মিডিয়ার কাছে বলে দিয়েছে যে তারা খুনিকে খুঁজে পেয়ে গেছে, তাকে অ্যারেস্ট করতে যাচ্ছে। কিন্তু যখন মিডিয়ার লোকেরা জানতে পারে পুলিশ একজন মৃত লোককে অ্যারেস্ট করতে এসেছিল, তখন এই নিউজটা চারদিকে প্রচার করা হয় ভাইরাল করে। সাথে সাথে ডিজিপি এই কেসটা থেকে আনন্দকে সরে যেতে বলে, যাতে করে এগুলো নিয়ে আর কথা না হয়। এদিকে সে কবিতাকেও অনেক কথা শোনায়। এদিকে আনন্দকে দেখা যায় সে কখনোই চুপ করে বসেছিল না, সে নিজে নিজে আরও ইনভেস্টিগেশন করতে শুরু করে। জেলে যাওয়ার পরে আনন্দ জানতে পারে অজয় জেল থেকে ছাড়া পাওয়ার পরে কোচি গিয়েছিল, আর সেখানে যাওয়ার পরে জুবাইর নামের একজন লোকের সাথে তার বন্ধুত্ব হয়। অজয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আনন্দ জানতে পারে ব্লাড ডোনেশনের একটি পেজ খুলে রেখেছিল, যার ফলে সেখান থেকে সে এমন কাউকে খুঁজে বের করতে পারে যাদের রক্তের গ্রুপের সাথে তার রক্তের গ্রুপ ম্যাচ করবে। আর যেখানেই সে জুবাইয়ের সন্ধান পায়, জুবাইর তার জন্য একেবারে পারফেক্ট ম্যাচ ছিল, বয়স, হাইট এবং রক্তের গ্রুপ সব দিক দিয়েই। এরপরে সে জুবাইরের সাথে বন্ধুত্ব করে। এরপরে জুবাইরকে মেরে আগুনে জ্বালিয়ে দেয় এবং সবাইকে দেখায় সেটা আসলে অজয়ের বডি ছিল, যে অজয় সুইসাইড করেছে, যেটা আসলে জুবাইর ছিল। আর জুবাইরের বাবা তার মিসিং হওয়ার রিপোর্ট 1 বছর আগেই লিখিয়েছিল। অজয় যে জুবাইরকে খুন করেছে এবং তার ছদ্মবেশ ধারণ করেছে তার আরও একটা প্রমাণ পাওয়া যায়। জুবাইরকে অজয় কোচি থেকে তার শহরে নিয়ে এসেছিল, তারও রিটার্ন টিকিট পাওয়া যায়, অর্থাৎ অজয় এখনও ছদ্মবেশ ধরে জীবিত রয়েছে। আনন্দ এই সবকিছু কবিতাকে খুলে বলে। এদিকে আনন্দের ছোট বোন অনুকে একজন কোরিয়ারম্যান কল করে এবং তাকে বাইরে আসতে বলে গেটের। কিন্তু অনু সেই কোরিয়ার সার্ভিসের গাড়ির আশেপাশে কাউকেই দেখতে পায় না, কিন্তু একটু কাছে গেলে সে এমন কাউকে দেখতে পায় যেন তার পরিচিত, কারণ সে হেসে দেয়। আর তখনই সেই লোকটা অনুর উপরে তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করে, কিন্তু সেই আক্রমণে অনু মারা যায় না। অনুকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আর সেখানে আনন্দ তাকে দেখার জন্য আসে। কবিতা বলে, অনু বলেছে তুমি নাকি তার উপরে তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিলে। আমি জানি তুমি এটা করতে পারো না, কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট করার জন্য আসছে, তাই যা করার তোমাকে তাড়াতাড়ি করতে হবে। সাথে সাথে আনন্দ চলে আসে যেখানে অনুকে আক্রমণ করা হয়েছিল সেই স্পটে। সেখানে আসার পরে গাছের মধ্যে সে একটি পুতুল দেখতে পায়, যে পুতুলের পেছনে ছোট্ট একটি কাগজ ছিল। ঠিক এমন কাগজ সে ডিবিয়ার মার্ডার স্পটেও দেখেছিল, কিন্তু আনন্দ বুঝতে পারে না এই সাদা কাগজগুলো কিসের। একটা সময় সেই সাদা কাগজগুলোতে সে আল্ট্রাভায়োলেট রশ্মি দেয়, আর যার ফলে সেখানে সে আবছা একটা লেখা দেখতে পায়, সেটা একটা অ্যাড্রেস, আর সেই অ্যাড্রেসটা ছিল জোসেফের অ্যান্টিক শপ। আনন্দ এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে যায়। সেই অ্যান্টিক শপে যাওয়ার পরে সেখানে এমন কিছু প্রমাণ আনন্দ দেখতে পায় যেখান থেকে সে বুঝতে পারে এখানে অবশ্যই খনি রয়েছে। ঠিক তখনই আনন্দ খুব চমকে ওঠে, কারণটা হচ্ছে তার পেছনে হুবহু তার মতোই একজন লোক দাঁড়িয়েছিল। আনন্দ বুঝতে পারে না এ আবার কে। ঠিক তখনই সেই লোকটা তার মুখ থেকে মাস্ক খুলে ফেলে, দেখা যায় সেটা আর কেউ নয়, জোসেফ ছিল। আনন্দ বুঝতে পারে এতদিন যে মার্ডারগুলো হয়েছিল এই সবগুলো আসলে এই জোসেফই করেছিল। তখন জোসেফ হাসতে হাসতে বলতে থাকে, দুনিয়ার কাছে আমি জোসেফ হলেও
আমি আসলে অজয়। অজয় আসলে জেল থেকে বের হওয়ার পরে জুবায়েরকে নিজের ডেড বডির জায়গায় রিপ্লেস করে দেয়। সবাইকে বুঝিয়ে দেয় যে সে মারা গেছে। আর এরপরেই সে নিজের মুখে একটা প্লাস্টিক সার্জারি করে, যেটা দেখতে জোসেফের মতো। আর এরপরেই সে জোসেফ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করে। আর এই সবকিছু সে করেছিল শুধুমাত্র আনন্দের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। প্লাস্টিক সার্জারির পরেই সে অ্যান্টিক শপটা সে খোলে। এরপরে সীতাকে সে ফাঁদে ফেলে এই অ্যান্টিক শপে নিয়ে আসে। আর একটা সময় পরিচিতি লাভ করে সে সীতাকে কিডন্যাপ করে। এছাড়া একের পর এক খুন করে সে আনন্দকে ফাঁসাতে চাইছিল। আর দেখা যায় এই জোসেফ ওরফে অজয় সেই দিব্যাকে আনন্দের সাথে বন্ধুত্ব করতে বাধ্য করেছিল। প্ল্যান করে সে সবকিছু করেছিল। এরপরে খুন করে সে তাকে ফাঁসাতে চাইছিল। আর এই খুনগুলো জোসেফ সবসময় আনন্দের মাস্ক পরেই করত, যার ফলে ভিকটিমরা ভেবেছে যে আনন্দই তাদের মার্ডার করছে। এমনকি অনুর উপরেও এই মাস্ক পরেই জোসেফ হামলা করেছিল, যার ফলে অনু ভেবেছে যে তার ভাই আনন্দ তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এছাড়া আনন্দের মাস্ক পরেই সে সীতাকেও কিডন্যাপ করেছিল। অর্থাৎ জোসেফ ওরফে অজয় সে সব ধরনের চেষ্টা করেছিল আনন্দকে কষ্ট দেওয়ার এবং তার পাশে থেকে সেই কষ্ট উপভোগ করার। এই জন্য সীতা কিডন্যাপ হয়ে যাওয়ার পরেই অজয় নিজে থেকেই জোসেফ হিসেবে তার বন্ধু সেজে তাকে নেশার মধ্যে ডুবিয়ে দেয়, যাতে আনন্দ নিজেকে ধীরে ধীরে শেষ করে দেয়। আর আনন্দকে চূড়ান্ত শাস্তি দেবার জন্যই জোসেফ আজকের দিনটাই নির্ধারণ করেছিল। কারণটা হচ্ছে ঠিক আজকের এই দিনটাই আনন্দ অজয়কে আদালতে শাস্তি পাইয়েছিল। জোসেফ আসলে চেয়েছিল আনন্দকে সে নিজের হাতে মারবে, এজন্য তার উপরে হামলা করে বসে। অন্যদিকে আনন্দ জোসেফকে শাস্তি দেওয়ার জন্য তার সাথে ফাইট করতে থাকে। তাদের ফাইটের মাঝে একটা সময় হঠাৎ করে আনন্দ একটা রুমের ভেতরে ঢুকে পড়ে। আর সেই রুমের ভেতরে সে অনেক বড় কয়েকটি সেল দেখতে পায়, যার মধ্যে মাঝের সেলে সে সীতাকে দেখতে পায়। আর তার সেলের বাইরে অনেকগুলো হিংস্র কুকুর ছিল। আনন্দ চিৎকার করতে থাকে সীতাকে বাঁচানোর জন্য। আর এই সুযোগে জোসেফ তাকে আরও একটি সেলে বন্দী করে দেয়, যেখানে অনেকগুলো হিংস্র কুকুর আনন্দকে আক্রমণ করে। কিন্তু তারপরও আনন্দ হার মানে না। সবগুলো কুকুরকে মেরে ফেলার পরে সে সীতাকে বাঁচানোর চেষ্টা করে। যখনই আনন্দ সব বাধা অতিক্রম করে সীতার সেলের কাছে পৌঁছে যায়, সে দেখতে পায় সেটা তালা দেয়া, আর সেটার চাবি ছিল জোসেফের কাছে। জোসেফ এটা দেখে হাসতে শুরু করে। আনন্দ তাকে যে মারতে শুরু করে। জোসেফের এই বিকৃত হাসি দেখলে তাকে মেরে ফেলতে ইচ্ছা হবে আপনারও। আনন্দ অনেক কষ্টে সীতাকে বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জোসেফকে মারধর করে, তাকে প্রতিহত করে, অবশেষে তার কাছ থেকে চাবিটা ছিনিয়ে নেয়। এরপরেই আনন্দ জোসেফের মুখে সেই পোকাটা ঢেলে দেয়, যেটা দিব্যার গোপনাঙ্গে সে দিয়েছিল। আর সেই পোকার বিষাক্ত কামড়েই জোসেফ সেখানেই মারা যায়। কারণ সেই পোকা এতটাই বিষাক্ত ছিল যে জোসেফের পেট ছিঁড়ে বের হয়ে আসে। আর অবশেষে শত বাধা অতিক্রম করে আনন্দ সীতাকে উদ্ধার করে এবং সেখান থেকে তারা চলে আসে। এর কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় আনন্দ আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আনন্দ আর সীতা তারা সুখে সংসার করছে। অন্যদিকে অনু ঠিক হয়ে গিয়েছিল। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।